দর্শক, ছাত্র জনতার এক বিশাল বিপ্লবের পর দেশে নতুন করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার অনেক বড় চ্যালেঞ্জ নিয়ে কাজ শুরু করেছে। তাদেরকে যেভাবে রাষ্ট্রকে মেরামত করতে হবে, একই সঙ্গে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নতুন করে একটি সরকার এনে দিতে হবে। তো এই বিশাল চ্যালেঞ্জ নিয়ে যারা কাজ শুরু করেছেন তাদেরই একজন সৈয়দা রেজওয়ানা হাসান, যিনি এই যে অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে নিযুক্ত হয়েছেন। আজকে আমরা কথা বলবো সৈয়দা রেজওয়ানা হাসানের সঙ্গে। প্রথমে বলবো যে এত বড় একটা চাপের মাঝে আপনারা দায়িত্ব নিয়েছেন, কতটুকু চাপ ফিল করছেন? চাপ ফিল করছি। চাপ নেতিবাচক আছে, চাপ ইতিবাচক আছে। ইতিবাচক চাপটা হচ্ছে পরিবর্তনে, সেটা কেবল একটি মন্ত্রণালয়ের না, সেটা হচ্ছে সারা দেশে পরিবর্তনের জন্য মানুষ তাকিয়ে আছে, সেই চাপটা ইতিবাচকভাবে নিচ্ছি। আর নেতিবাচক হচ্ছে যে এমন একটা সময়ে দায়িত্ব গ্রহণ করতে হলো যে সময়ে আসলে দেশের প্রশাসন, আইন শৃঙ্খলা, শিক্ষা, অর্থনীতি, এই চারটা ক্ষেত্রে মারাত্মক অস্থিরতা। তো কোনো একটি একক মন্ত্রণালয় তো আর আলাদা করে সফল হতে পারবে না। এই চারটা ক্ষেত্রে যদি আমরা নিয়ন্ত্রণ আনতে না পারি, সেখানে একটা চাপ অনুভূত হচ্ছে যে এইটা আমরা কেমন করে উত্তরণ করব। কিন্তু এটা তো উত্তরণ করতেই হবে। আপনি বিশ্বে এমন অনেক দেশ আছে না যারা উত্তরণ করেছে। কেউ কোনো দেশ আছে উত্তরণের চেষ্টায় বারবার হোঁচট খেয়েছে, কেউ জনগণের প্রত্যয়টা সাথে নিয়ে চলেছে বলে হোঁচটটা এড়িয়ে চলা গেছে। তো আশাবাদী ইনশাআল্লাহ ভালো কিছু করা যাবে। এই চাপের প্রশ্নটা করার অন্যতম কারণ হচ্ছে আমরা যেটা দেখেছি যে দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর, দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে, প্রশাসন ব্যবস্থা, যেই সরকার 15 বছর শাসন করে গিয়েছে তাদের নিয়ন্ত্রিত প্রশাসন। তো সবকিছু মিলে আমরা দেখেছি যে আপনারা দায়িত্ব নেওয়ার একদিন পরই আদালতের মাধ্যমে একটি কু হওয়ার অবস্থা তৈরি হয়েছে, যেখানে ছাত্র জনতা সেটিকে আবারও প্রতিরোধ করলো। এসব পরিস্থিতি আসলে মোকাবিলা করার জন্য আপনাদের প্রস্তুতি কতটুকু? আমাদের বলতে যদি মনে করেন যে উপদেষ্টা মণ্ডলীর প্রস্তুতি, আমরা আসলে এই গণ অভ্যুত্থানের যে চেতনা সেটাকে ধারণ করি বলেই তো এখানে যোগ দিয়েছি। সেই হিসাবে প্রস্তুতি আছে, কিন্তু প্রস্তুতির কিছু বাস্তবিক দিক আছে, তো কিছু প্র্যাকটিক্যাল সাইড আছে। তো সেই প্র্যাকটিক্যাল সাইডে আমাদেরকে কাজ করতে হচ্ছে। আপনি বললেন না যে ভেঙে পড়েছে, আসলে ভাঙাই ছিল। আমরা উপর দিয়ে খোলসটা দেখতাম, এখন দল পরিবর্তনের সাথে সাথে ওই খোলসটা চলে গেছে। খোলসটা চলে যাওয়ার পরে দেখা যাচ্ছে ভিতরটা বেশ ফাঁকা। প্রস্তুতি আছে। আমরা এইটুকুন বলতে চাই যে আমরা বিচার করব, কিন্তু শুধু তাদেরই বিচার হবে যারা দোষী। যারা দোষী না, যারা সিস্টেমের কারণে, কমান্ডের কারণে পার্টিসিপেট করেছে বা করতে বাধ্য হয়েছে, তাদেরকে তো নিশ্চয়ই আমরা ন্যায় বিচার দেব। ফলে প্রস্তুতি আছে, কিন্তু কতটা প্রস্তুতি যথেষ্ট সেটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না। মানসিক প্রস্তুতি আছে, বাস্তবিক প্রস্তুতিটা নিতে হচ্ছে। আপনাদের বরাবরই একটি প্রশ্ন উঠছে যে কতদিন আপনাদেরকে থাকতে হবে, কতদিন আপনারা থাকবেন। এই প্রশ্নটার জবাবটা কি দিবেন? আপনি যতদিন বলবেন ততদিন থাকবো, কারণ আমরা তো আর নিজেরা আসিনি। আমাদের প্রত্যেকে যার যার যথেষ্ট কর্মব্যস্ত জীবন আছে, কিন্তু আমাদেরকে একটা সংস্কারের ডাকে ছাত্র জনতা কর্তৃক প্রস্তাবের প্রেক্ষিতে দায়িত্বটা নিতে হয়েছে। যদি আমরা না নিতাম, অন্য কেউ না কেউ নিতে তো হতোই। এখন মূল দাবিটা হচ্ছে রাষ্ট্র সংস্কারের। রাষ্ট্রের কোন কোন খাতগুলোতে কি কি সংস্কার করতে হবে, এটা সকলের সাথে কথা বলে এটার একটা তালিকা প্রস্তুত করতে হবে। সেই সংস্কারের জন্য যতটুকুন সময়ের প্রয়োজন, ঠিক ততটুকুন সময়ই নিতে হবে। এখানে কেউ বলছেন যে নির্বাচন শেষ পর্যন্ত একটি নির্বাচিত সরকারের হাতেই ক্ষমতা যাবে এবং তারাই দেশ চালাবেন। কিন্তু এর আগের বারের নির্বাচিত সরকারগুলো যদি জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ চালাতো, তাহলে 2001 থেকে 96 দল বদলাতো না, 96 থেকে 2001-এ দল বদলাতো না, 2001 থেকে 2008-এ দল বদলাতো না। তারা প্রত্যাশা পূরণ করেননি, এই কথাগুলো কিন্তু তাদেরকে মনে রাখতে হবে। আমাদেরকে এই জন্য দায়িত্ব দেওয়া হয়নি যে আপনারা একটা নির্বাচন অ্যারেঞ্জ করে দেবেন। এর আগের তত্ত্বাবধায়ক সরকারগুলো 1991, 96 আর 2000-কে একটাই ম্যান্ডেট ছিল। আমাদের ম্যান্ডেটটা হচ্ছে রেভলিউশনের স্পিরিটের সাথে
রাষ্ট্রের সংস্কার। তো সেইটা আমাদেরকে করতে হবে। এবং এই যে একটা বলা হচ্ছে নির্বাচন, এই গণতান্ত্রিক দেশে নির্বাচনের কথা তো বলতেই থাকতে হবে। নির্বাচনী ব্যবস্থাটারও তো সংস্কার দরকার। সেটাই বা কেমন করে সংস্কার করব, সেটুকুনের জন্য যতটুকু সময় দরকার হয় ততটুকুন সময়ই আমরা নেব। আপনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন এবং আমরা জানি যে আপনি এই সেক্টরের জন্য অনেক দিন ধরে লড়াই করেছেন। এতদিন আপনি ছিলেন এটার দাবি দেওয়ার কাতারে, এখন আপনি সেটা বাস্তবায়নের কাতারে যাচ্ছেন। এবং আমরা দেখেছি যে গত 15-16 বছরে বিপুল পরিমাণ বনভূমি, নদী, খাল, জলাভূমি এগুলো দখল হয়েছে। নিঃসন্দেহে এই মুহূর্তে আপনারা যে সংস্কারের দায়িত্ব নিচ্ছেন তার সাথে এটাও একটা সংস্কারের দায়িত্ব যে এই দখলকৃত জায়গাগুলো উদ্ধার করতে হবে। এই জায়গাটাতে আপনার ভাবনা কি? আমি যখন অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করেছি তখনও যারা উপদেষ্টা বা মন্ত্রী ছিলেন তাদেরকে যে কথাটা বলেছি সে কথাটাই আপনাকে বলবো। তা হচ্ছে তারা তো 5 বছরের জন্য থাকতেন। আমি সব কিছুতে হাত দিতে পারবো না, তাহলে আমি ফল দেখাতে পারবো না। আমি কয়েকটা জায়গায় হাত দিয়ে সেগুলোর পরিস্থিতি উন্নতি করার মাধ্যমে দেখিয়ে দিতে চাচ্ছি যে পরিস্থিতির উন্নতি করা সম্ভব। তাহলে উত্তরসূরিরা, নির্বাচিত প্রতিনিধিরা ওই ভিত্তির উপর দাঁড়িয়ে কাজ করবেন। আমাদের যে প্রধান উপদেষ্টা তাকে 27টা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন আপনারা, বা দায়িত্ব উনি নিয়েছেন। 27টা মন্ত্রণালয় ওনার পক্ষে চালানো সম্ভব হবে কিনা, কি মনে হয় আপনার? আমার মনে হয় না 27টা মন্ত্রণালয় উনি চালাবেন। তড়িঘড়ির মধ্যে একটা সরকার গঠিত হয়েছে। আমি নিশ্চিত যে ওনার নিজস্ব একটা চিন্তা ভাবনা আছেন, উনি যেটুকুন পারেন তার অতিরিক্ত উনি নেবেন না। তার ক্ষমতা সম্পর্কে আপনারও ধারণা আছে, আমারও ধারণা আছে, কাজের ক্ষমতা বলতে। তো আমার ধারণা ওনার হয়তো একটা নিজস্ব চিন্তা ভাবনা আছে এবং দায়িত্ব বন্টনেই হয়তো উনি বেশি আগ্রহী হবেন। আমাদের যে নতুন দুজন তরুণ যে আপনাদের সাথে মন্ত্রিসভায় গিয়েছে, উপদেষ্টা পরিষদ সভায়, তো সেখানে অনেকে এটা নিয়েও সমালোচনা করছে, যেহেতু একদিনে খুব বেশি বিচার করা যায় না। তারপর আপনার তাদের সাথে কথা বলে কি মনে হয়েছে, আসলে এরা চালাতে পারবে কিনা বা আপনাদের সাথে ভালো ভূমিকা রাখতে পারবে কিনা? কাফায়েত, দেখেন এই দুটো মন্ত্রণালয়ে আগে কোন দুইজন মন্ত্রী ছিল একটু চিন্তা করেন তো। তারা তো তরুণ ছিল না, তারা কি চালাতে পেরেছিল, কি চালিয়েছিল? আপনি যেভাবে চাচ্ছিলেন তারা কি সেভাবে চালিয়েছিল? কাজেই এদের বয়স কম বলে এরা চালাতে পারবে না ঠিক না, তবে বয়সের একটা ব্যাপার থাকে। যদি আপনার প্রত্যয়টা থাকে, কমিটমেন্টটা থাকে এবং আপনি অন্যদের কথা শোনেন, তাহলে আমি মনে করি ওরা চালাতে পারবে। এটা অসম্ভব কোনো কিছু না। তাদের সাথে আমার গত একদিনে যেটুকুন অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে, আমি তাদের অবস্থান বিভিন্ন বিষয়ে স্পষ্ট দেখেছি। ফলে আমি আশাবাদী যে তারা পারবে। অর্থনৈতিক চ্যালেঞ্জের ব্যাপারে যেটা আছে, এটা মোকাবিলার জন্য কোনো প্ল্যান আছে? এটা মোকাবেলার জন্য অর্থ উপদেষ্টা যিনি, উনি তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা তার। তিনি বিস্তারিত পরিকল্পনাটা করবেন। আপাতত উনি বলেছেন যে জনজীবনে স্বস্তি নেমে আসে সেই কাজগুলো উনি করবেন। ব্যাংকিং সেক্টর, অনেকগুলো অর্থ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানে অনেকে পদত্যাগ করেছেন, সেখানে একটা শূন্যতা তৈরি হয়েছে। সেখানে গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য, একই সাথে কর্মদক্ষ ওরকম মানুষও খোঁজা হচ্ছে। উনি বলেছেন গতকাল যে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে উনি কেবল চালু করবেন না, উনি সক্রিয় করবেন। কিভাবে করবেন, লোক কোথায় পাবেন, এটা তো 48 ঘন্টায় খুঁজে পাবো না। হ্যাঁ, এইটার জন্য উনি নিশ্চয়ই কথাবার্তা শুরু করেছেন। আমার ধারণা ফল পাওয়া শুরু হবে। এক্ষেত্রে কিছু পরামর্শ এসেছে আমাদের তরুণ যারা ইতোমধ্যে পরীক্ষা দিয়েছে কিন্তু নিয়োগ এখনো হয়নি, বা যারা মেধাবী আছে, এদের জন্য স্পেশাল কোনো নিয়োগের ব্যবস্থা করার ব্যাপারটা অনেকে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে আমাদের যারা সাবেক কর্মকর্তা ছিলেন, যারা নানাভাবে বঞ্চিত হয়েছেন, তাদেরকে চুক্তিতে আনার ব্যাপারগুলো পরামর্শ আসছে। এই ব্যাপারগুলো আপনারা ভাববেন কিনা? নিশ্চয়ই ভাববে। যে কটা পরামর্শ আসা হবে, যে কটা সুপারিশ আসবে, যে কটা সমালোচনা আসবে, সবগুলো কিভাবে একটা চ্যানেলে এনে আমরা চিন্তা করতে পারি, আমরা বিবেচনা নিতে পারি, সেটা নিয়েও আমাদের গতকাল কথা হয়েছে। হ্যাঁ, এখন এই সিস্টেমটা আমাদেরকে ইন্ট্রোডিউস করতে হবে। আমরা আরেকটা জিনিস দেখছি যে কিছু আন্দোলনও গড়ে উঠছে। তো আসলে জনতার একটা প্রতিরোধ ছিল আন্দোলনে বাধা দেওয়া কেন্দ্রিক বা কথা বলার অধিকার না দেওয়া কেন্দ্রিক। এই পরিস্থিতিতে আপনারা আপনাদের
সময়ে যে আন্দোলনগুলো আসছে বা হতে যাচ্ছে এগুলো মোকাবিলায় চিন্তা? এগুলো গণতান্ত্রিক পন্থাতেই মোকাবেলা করা হবে। বাংলাদেশে আর কখনো অতিরিক্ত বল প্রয়োগ করে কোনো আন্দোলন মোকাবেলা যাতে করা না হয়, সেটাও তো একটা বড় সংস্কারের দাবি। যদি কোনো আন্দোলন জনগুরুত্বপূর্ণ বিষয়ে হয়, তাদের কথা আমরা শুনবো। বিশ্বের তো সবখানে, আপনি উন্নত বিশ্বের সবখানে তাকান, সেখানে তো আন্দোলন হচ্ছে। আন্দোলন হচ্ছে তো সমস্যা নেই কোনো, সকলেই তো আর ফোনটা তুলে আমার সাথে কথা বলতে পারছে না বা আরেকজন উপদেশের সাথে কথা বলতে পারছে না। তো তারা যদি রাস্তায় দাঁড়িয়ে একটা দাবির কথা বলে, শোনা হবে। এই দেশে আন্দোলন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়, সেটাও আমরা দেখব, কিন্তু সেটাকে আমাদের অধিকার কেন্দ্রিক রাজনৈতিক অবস্থান থেকে মোকাবেলা করা হবে। সব শেষ যে বিষয়টা জানতে চাই যে আপনার ব্যক্তিগত জায়গা থেকে আপনি মানে কি পরিকল্পনা করছেন, কি এই সময়টা আপনি কিভাবে মোকাবিলা করবেন, ব্যক্তিগত সবকিছু আর কি। মানে একটা তো সরকার, এতক্ষণ ধরে সরকারি বিষয়গুলো জানলাম। একটা হচ্ছে যে আমার দীর্ঘ 30 বছরের কর্মস্থলটা কিছুদিনের জন্য হলে আমাকে ছেড়ে দিতে হচ্ছে। সেখানে একটা শূন্যতা আছে কোথায় যেন, কিন্তু যে কাজগুলো আমি করতাম সেই কাজগুলোর বাইরে কোনো কাজ আমাকে করতে হবে না, ভিন্ন অবস্থান থেকে করতে হবে। সেজন্য খুব তীব্র অস্বস্তিতে আমি নেই। মানুষের আশা অনেক উপরে, সেই আশাটাকে অন্তত একটা গ্রহণযোগ্য পর্যায়ে কিভাবে মেটাতে পারবো আমি সেটা নিয়েই চিন্তা করব। কিন্তু এখনও আসলে চিন্তা করার সময় পাচ্ছি না। এখনও মানে এই যে গণ অভ্যুত্থানের প্রেক্ষিতটা ছিল, সেই প্রেক্ষিতটা খুবই মর্মান্তিক, ক্ষোভ এবং দুঃখ জাগানোর। যেই আউটকামটা হয়েছে ওইটা একদিকে স্বস্তির, কেউ ভাবেনি যে এটা কখনো পারা যাবে, এমনভাবে এটা কুক্ষিগত করা হয়েছিল। আবার যখন এখন দায়িত্ব পড়েছে, তখন ওই হতাশা, ওই ক্ষোভ, ওই রাগের সাথে একটা অনিশ্চয়তারও যোগ হয়েছে, আবার একটা আশাও আছে যে আপনি এখন একক কোনো আবেগ দিয়ে নিজেকেও হয়তো আপনি মনে করতে পারছেন না। তাই তো সব কিছু মিলেই আমাদের স্থির হতে আর একটু সময় লাগবে। নিজের জন্য তেমন কিছু আসলে তো কখনো ভাবিনি শাকিল। এখন একটু একদিকে হাত পা ছাড়া যে বাচ্চাগুলো বড় হয়ে গেছে। আগে যখন ভূমিদস্যুদের মোকাবেলায় দাঁড়াতাম তখন ওরা অনেক ছোট ছিল, তখন ওদের জন্য অনেক ঝুঁকির ব্যাপার ছিল। এখন যে ঝুঁকিটা আছে, মোকাবেলা করব। আমি আমার প্রত্যয় দিয়ে, আমার ঈমান দিয়ে মোকাবেলা করব। গুরুত্বপূর্ণ বিষয় বাদ থেকে গেছে। আমরা এখনো হাসপাতালের বারান্দায় বারান্দায় অসংখ্য আহত ছেলেমেয়েদের কাতরাতে দেখছি, অনেকে বাড়ি ঘরে একা একা কাতরাচ্ছে, সেটাও আমরা দেখেছি। এদের জন্য আপনাদের জি, আমরা গতকালকের অনানুষ্ঠানিক ঘোষণায় এটা সিদ্ধান্ত হয়ে গেছে যে যারা এই আন্দোলনের সময় আহত হয়েছেন তাদের প্রত্যেকের চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হবে। এবং এটাও বলা হয়েছে যে অনেক কেউ কিছু কিছু আহত হয়তো আমাদের কাছে, আমরা যে হাসপাতালগুলোতে যাই সেখানে নাই, ভয়ে হয়তো অন্য কোথাও ভর্তি আছে, তারাও যদি যোগাযোগ করেন তাদেরও চিকিৎসার ব্যবস্থা করা হবে। এবং শপথ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যে কাজটা প্রথম করেছিলেন সেটা হচ্ছে উনি হাসপাতালে আহতদেরকে দেখতে গেছেন। আরেকটা আমাদের পরিকল্পনা আছে যারা নিহত হয়েছে, যাদের রক্তের উপরে দাঁড়িয়ে, তাদের রক্তটাকেই ভিত্তি করে দাঁড়িয়ে আমরা এখন কাজ করছি, তাদের প্রত্যেককেও ডাকা হবে যমুনাতে, যেখানে আমাদের প্রধান উপদেষ্টা কাজ করবেন, এবং তাদের প্রত্যেকের কথা শোনা হবে, তাদের কি চাহিদা আছে বা কি কিসের ভিতর দিয়ে ওনারা যাচ্ছেন, ওই দুঃখটাও ভাগ করে নেওয়ার চেষ্টা করা হবে। আন্তর্জাতিক অনেক চাপ আসতে পারে এই সময়টাতে। আমরা দেখছি যে প্রতিবেশী দেশ থেকে কিছু চাপ ইতিমধ্যে দেখা যাচ্ছে, এবং সেখানকার গণমাধ্যমগুলো বিশেষ করে অনেক কিছু ছড়াচ্ছে যেগুলো আসলে আমাদের দেশে ঘটছে না। এই ধরনের চাপগুলো কীভাবে মোকাবিলা? কমিউনিকেশনের মাধ্যমে, ফ্যাক্ট ফাইন্ডিংয়ের মাধ্যমে, সত্য অনুসন্ধানের মাধ্যমে। বাংলাদেশ কিন্তু ভূ রাজনৈতিক দিক থেকে একটা বেশ জটিল অবস্থানে পড়ে গেছে। হ্যাঁ, বাংলাদেশকে তার সার্বভৌমত্ব বিবেচনা করে যা ঘটছে তা স্বীকার করতে হবে, যা ঘটছে না সেটাকে তথ্য উপাত্ত দিয়ে বলতে হবে ঘটছে না। আর সকল ঘটনারই যে একটা ধর্মীয় বা রাজনৈতিক ব্যাখ্যা দাঁড় করাতে হবে তা কিন্তু না। এখানে অনেক কিছু ঘটছে যেগুলো শুধুমাত্র ক্ষমতার লড়াই, যে তুমি এতদিন ক্ষমতা দেখিয়ে গেছো, এবার আমি তোমার উপর ক্ষমতা দেখাবো। ইনসিডেন্টালি গিয়ে সেগুলো হয়ে যাচ্ছে ধর্মীয় সংখ্যালঘু। তবে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে আঘাত আসছে,
সেটা অস্বীকার করার কোনো উপায় নেই এবং অস্বীকার করার কোনো কারণ নেই। বাংলাদেশ সারা জীবনই একটি অসাম্প্রদায়িক দেশ। বাংলাদেশ সাম্প্রদায়িকতাকে বর্জন করবে। এটার জন্য আমাদেরকে অনেক জায়গায় আমরা দেখছি যে স্থানীয় জনগোষ্ঠী মন্দিরের সামনে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। যতক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি না হচ্ছে, আমাদের চেষ্টা হবে যে এখন যে সংকটটা আছে এটাকে আর কোনোভাবেই বাড়তে না দেওয়া এবং আস্তে আস্তে এটাকে কমিয়ে আনা। আস্তে আস্তে মানে খুব আস্তে আস্তে আমি বলছি না, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ডিসিপ্লিনটা, কনফিডেন্সটা ফিরিয়ে আনার পরপরই দেখা যাবে এটা অনেকটা কমে গেছে। যত ভুল ব্যাখ্যা আসে সব ভুল ব্যাখ্যার আপনার উত্তর দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু সঠিক তথ্যটা তুলে ধরবার তো অবশ্যই প্রয়োজন আছে, সেটাই করা হবে। আমাদের এখানে জাতীয় মানবাধিকার কমিশন আছে, তারা যাবে। প্রয়োজন হলে যারা এই বঞ্চনার শিকার হচ্ছেন তাদেরকে অন্তর্ভুক্ত করেও তো কমিটি করে ফ্যাক্ট ফাইন্ডিং করা যায় যে কারা এটা করলো। যারা এমন ঘৃণ্য কাজ করছে, তা সেটা সাম্প্রদায়িকতা থেকেই করুক বা পাওয়ার প্লে, ক্ষমতার লড়াই থেকে করুক, তাদেরকে তো কোনোভাবেই ছাড় দেওয়া হবে না, তাদেরকে অবশ্যই আইনের মুখোমুখি আনা হবে। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, যিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন, সেই সৈয়দা রেজওয়ানা হাসানের সঙ্গে তিনি যেমনটি বলার চেষ্টা করেছেন, আপনারা বুঝেছেন যে একটি সুন্দরভাবে রাষ্ট্রটিকে নতুন করে ওনারা গঠন করে এবং একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে পরবর্তীতে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরই তাদের লক্ষ্য, এবং সেভাবেই রাষ্ট্র সুন্দর করে সংস্কার হবে, এমনটাই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি।